ঠিক সেই সময়ে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ঢুকলো দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসতো, তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ছিল তত ভাব। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাক করে উঠেছিল বুক। কি হয়েছে রে দয়ারাম? দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায় মাথায় হাত দিয়ে। চুপ করে শুনেছিলেন ইন্দুবালা। নিজের মনের ভেতরে তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি সবসময় ভেবে এসেছেন, এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হলো লক্ষ্মী। তার সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনোদিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতে পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে নিজে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিজে গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে যাওয়া সেই কোন বিহারের কমলা গ্রামের মেয়েটিকে, যার বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি হাসি মুখ নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া সেলাই। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব কল্লোল লাহিড়ীর লেখা একটি বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। গল্পটির প্রথম প্রকাশ জুলাই 2020। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। বইটির উৎসর্গে লেখক লিখেছেন ঠাম্মা, মণি, দিদা, রাঙা বড়মা আর মা। এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনো প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া, জিভে জল পড়ার ইতিহাস। তবে গল্প শোনার আগে যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজকে শুনবেন গল্পটির পঞ্চম এবং শেষ পর্ব। এগিয়ে আসে মনিরুল। এত ভোরে এখানে কি করছিস? কোনো কথা না বলে চলে যাচ্ছিল মনিরুল, যদিও সে জানত এই গাছের ফুল কুড়োতে আসবেই ইন্দুবালা, তাকে আসতেই হবে। সারা রাত সে তো ঘোরের মধ্যে এঁকেছে ইন্দুবালার চোখ কাজল দিয়ে টানা টানা। ইন্দুবালা ডাকে, মনিরুল। দাঁড়িয়ে পড়ে ছেলেটা। এগিয়ে আসে ইন্দুবালা। মনিরুল বিড়বিড় করে বলে, আমি কিন্তু জানতাম না তুমি এখানে আসবে। আমি তো। ইন্দুবালা হাত চাপা দেয় মনিরুলের ঠোঁটের ওপর। আমাদের ঠাকুর ঘরে নবদ্বীপ থেকে আনা অনেক পুরনো একটা কেষ্ট ঠাকুর আছে। ঠাম্মার শাশুড়ি, তার শাশুড়ির ঠাকুর সেটা। তুই তার মতো চোখ কেন পেলি রে মনিরুল? সারাক্ষণ আমার চোখে ভাসে। শাড়ির খুঁট খুলে মনিরুলের হাতে ইন্দুবালা ধরিয়ে দেয় সারা রাত তার আর ঠাম্মার মিলে করা চন্দ্রপুলি। ঠাম্মা বলেছিল, যাকে ভালো লাগবে তাকে দিস। আর একটা কথা না বলে, একটাও ফুল না কুড়িয়েই খালি সাজি নিয়ে বাড়ি ফিরে এসেছিল মেয়ে। গায়ে তখন তার ধুম জ্বর। সকালে উঠে ধনঞ্জয় দেখে কাচের বয়ামে ভর্তি করে রাখা আছে চন্দ্রপুলি। ইন্দুবালা তখন কুচো গজা ভাজছেন। ঠিক করে রেখেছেন ওবেলায় লবঙ্গ লতিকা করবেন। ধনঞ্জয় বুঝতে পারে না এটা কি ইন্দুবালার পাগলামো না জেদ। সারা রাত রান্না করে তুমি তো মরবেই, তোমার ছেলেরা আমাকে জেলে দেবে। ইন্দুবালা এগিয়ে আসেন। আহা ধনা, তুই ওইভাবে বলিস না। ছেলে মেয়েগুলো বিজয়ের পরে এসে একটু মিষ্টিমুখ করবি না? ওই যে চাঁদা তুলতে এসেছিল নন্টু পিন্টু, বাজারের লোকগুলো।
কালেক্টর অফিসের বাবুরা, এদের একটু দেব না হাতে তুলে? হোটেল যবে থেকে শুরু হয়েছিল সেই বছর পুজো থেকেই বিজয়ের মিষ্টি শুরু করেছিলেন ইন্দুবালা। সেই সময় লক্ষ্মী থাকত, হাতে হাতে করে দিত মাঝে মাঝে। তারপর ছেলেমেয়েরা একটু বড় হলে তারা ঠাকুর দেখার নাম করে কেটে পড়ত যে যার মতো, শুধু ইন্দুবালা থেকে যেতেন। তার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে যেত রান্নাঘরে বিজয়ের মিষ্টি তৈরিতে। তার না ছিল নতুন কাপড় পরা, না ছিল প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেওয়া। সেসব তিনি বিয়ের আগে কলাপোতায় কপোতাক্ষ নদীতে বিসর্জন দিয়ে এসেছিলেন, বৃষ্টি নামে ঝমঝম করে। সেই বৃষ্টির মধ্যেই ইন্দুবালা ভাতের হোটেলের সামনে এক এক করে গাড়ি এসে দাঁড়ায়। বড় ছেলে আসে, মেজ ছেলে, তাদের বউরা, নাতি নাতনি সবাই প্রণাম করে। মায়ের হাতে তৈরি চন্দ্রপুলি, কুচো গজা, লবঙ্গ লতিকা, নিমকি সবাই পেট পুড়ে খায়, ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। ওরা সবাই গল্প করে, ইন্দুবালা চুপ করে বসে শোনেন। কোথায় কোন ঠাকুর কত বড় হলো, কে প্রাইজ পেল, তাঁতের সবচেয়ে দামি শাড়িটা পরতে গিয়ে বড় বউয়ের কি হলো, নাতি নাতনিরা কিভাবে পুজো কাটালো, কোথায় কত লোক হলো, অঞ্জলি দিতে গিয়ে পুরোহিত কেমন বাজে করে মন্ত্র পড়ছিল, কোন রেস্টুরেন্টের পুজোর খাবার জঘন্য ছিল। ওরা নিজেদের মধ্যে গল্প করে। ওদের সবার মধ্যে বসে থেকেও ইন্দুবালার কিছু বলার থাকে না। এই তো সবার মধ্যে তিনি যেন নিজে একটা দ্বীপ। সেই দ্বীপে তিনি ছাড়া আর কারো প্রবেশ যেন নিষেধ। ছেলেরাও একবারের জন্যেও জানতে চায় না তাদের মা কোথাও গিয়েছিল কিনা, অঞ্জলি দিয়েছি কিনা। তারা জানে তাদের মায়ের ধর্মকর্ম সব ওই একটি, ইন্দুবালা ভাতের হোটেল, ঠাকুরের আপ্তবাক্য, জীবে প্রেম। আর খাওয়া ছাড়া প্রেম আসবে কি করে? অনেক রাতে শুতে এসে প্রতি বছরের মতো এই বছরেও ইন্দুবালা তার হিসেবের খাতা টেনে নেন। একটা সাদা পাতায় লাল কালিতে লেখেন, শুভ বিজয়া। সেটা যে কাকে লেখেন, কেন লেখেন, আজ পর্যন্ত কেউ জানে না। বেলার দিকে একটু ঝিমুনি ধরে ইন্দুবালার। ইদানিং ভাত খেয়ে উঠলে এমনটা হয়। কলকাতার বাতাসে শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ চায়, কিন্তু সেই ফুসরত কি ইন্দুবালার আছে? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে। দুপুরের পরন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে, কজন খেলো, কজন এলো না, কারা আবার ওবেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হলো, কাদের শুধু ঘন্ট আর পোস্তর বড়া অর্ডার হলো, কতটা বাঁচল, কতটা না। এইসব বিস্তারিত লেখালেখির একটা খাতা ইন্দুবালার আছে সেই ৭১ সন থেকে। এটা যদি হিসেবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু এখানে টাকার অঙ্কে কিছু মেলানো থাকে না। যা থাকে তাতে আরও নানান কিছু যোগ হয়। এত পুরনো এক জাবদা খাতা এতদিনে শেষ হয়ে যাবারই কথা, কিন্তু হয়নি। তার কারণ বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথায় গণেশ বাইন্ডিং থেকে হারান আসত। পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় সূচ ঢুকিয়ে ফুটো করে জোড়া হতো পাতা। সেলাই করে আবার খাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা। সেই নতুন জামা আবার পরের বছরে পাল্টে যেত। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে। ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর। ওপরের ঘরে টেবিলের ওপরে রাখা থাকে। প্রতিদিন সেই খাতায় ইন্দুবালা নানা কিছু লিখে রাখেন, ফুল তোলা নকশা, আরও কত হিজিবিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা। বুড়ি পরপারে গিয়েও হিসাব মেলাবে, কিন্তু কি হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড় নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানা রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও। সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়েচেড়ে দেখেছে মেয়ে। ইন্দুবালার একটু পছন্দ হয়নি ব্যাপারটা।
যা ভয় করেছিলেন সেটাই হয়েছে। বারবার নাতনি তাগাদা দিচ্ছে তাকে ওই খাতাখানা নাকি দিতে হবে, সে নাকি কী সব রান্নার কথা লিখবে। ইন্দুবালা সে কথা কানে তোলেননি। তার হোটেলে যে কটা জিনিস সেই পুরনো আমল থেকে রয়ে গেছে, এই খাতাখানাও তার মধ্যেই পড়ে। ওর পাতায় তো জিরান দেওয়া আছে মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, 3 ছেলেমেয়ের হাত ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইস্তেহারের একটা পাতা, চেয়ারম্যানের চিঠি, আরও যে কত কি তা না দেখলে কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর শীষ দিয়ে একটা গান করত, কিসের ভয়ে সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হলো পার। গানটাও লেখা আছে সেখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজার চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতড়ান। কোথায় তারা? ধনঞ্জয় ছাদ থেকে কাপড় তুলতে এলে বুড়িকে দেখে মায়া হয় তার। বারান্দায় মাদুর পেতে বসে বুড়ি ঝিমোচ্ছে, মাথা নেমে এসেছে পায়ের কাছে। একটা বালিশ নিয়ে রোদটায় শুলে কি হয়? সারা জীবন কারো কথা কোনোদিন শুনল না। দুপুরের পর কতবার সে বলেছে, ওগো মা একটু এলিয়ে এসো দেখিনি গাখানা বিছানায়। বুড়ি কথা শোনেনি। এত কাজ কাজ করে মাথা খায় বুড়ি যে কারো দম ফেলার সময় থাকে না। ঘর থেকে বালা পোষ্ঠা এনে বুড়ির গায়ে চাপা দেয় ধনঞ্জয়। মুখের দিকে হা করে চেয়ে বসে থাকে, যার সব থাকতেও কেউ নেই। এইভাবে কেন এত কষ্ট করে আছো মা? একবার মুখ ফুটে বললেই তোমার ছেলেমেয়েরা তোমায় মাথায় করে রাখবে। চাল ধুতে ধুতে ইন্দুবালা ধনঞ্জয়কে বলেছিলেন, ওরকমটা সবার মনে হয় রে ধনা, বোঝাকে বেশিক্ষণ মানুষ ঘাড়ের ওপর চাপিয়ে রাখতে পারে না। মনে হয় কতক্ষণে নামাবে সে মাটিতে। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না রে। ধনঞ্জয় কি বুঝেছিল কে জানে, শুধু সেদিন আর আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়নি। বুড়ি নিজেই তার কাজ খুঁজে নিয়েছিল বিস্তর। যত খাটছিলেন ইন্দুবালা হোটেলকে নিয়ে, তত তার সুনাম ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। এবেলা রান্না কোনোদিন ওবেলা কাউকে খাওয়াননি তিনি। কোনো খাবার নষ্ট হতে দেননি কোনোদিন। বেঁচে যাওয়া খাবার কোথায় কোথায় যাবে তারও একটা নির্দিষ্ট ঠিকানাও তৈরি করে ফেলেছিলেন। সেই সব মানুষগুলো আজও অনেক আশা নিয়ে বসে থাকে। রান্নাঘরের উনুনটা এখনো আগের মতো নিজের হাতেই পরিষ্কার করেন। মাঝে মাঝে ধনঞ্জয় করে না এমনটা নয়, কিন্তু নিজে করলে সুখ পান ইন্দুবালা। যত্ন করে মাটির প্রলেপ বোলান উনুনের গায়ে। আজকের উনুন? কত জন্ম জন্মান্তর ধরে মল্লিক বাড়ির লোকজন এই উনুনে চাল ফুটিয়ে দুবেলা ভরপেট খেয়েছে। রান্না তো আর শুধু রান্না নয়, যেন অগ্নিকে উপাস্য। আঁচের একটু এদিক ওদিক হলে সব ভণ্ডুল হবে। নড়ে চড়ে বসে বুড়ি। বালাপোষের গরমে আরাম পেয়েই হোক কিংবা ঝিমিয়ে পড়া দুপুরে ঘুমন্ত আঁচের কথা ভাবতে ভাবতেই হোক, ইন্দুবালার ঘুম কাটে। সামনে দেখেন হা করে চুপটি করে বসে আছে ধনঞ্জয়, মুখের দিকে তাকিয়ে। ইন্দুবালা হাসেন। এখনো বেঁচে আছি রে ধনা, মরিনি। এই দেখ, শ্বাস প্রশ্বাস চলছে এখনো। বিকেলের শেষ আলো তখন জানলার ওপর ঘেঁষে চলে যাচ্ছে। ইন্দুবালা হুড়মুড় করে উঠতে যান। আমার না হয় ভীমরতি ধরেছে, তাই বলে তোর কি কোনো আক্কেল জ্ঞান থাকবে না ধনঞ্জয়? বেলা যে পড়ে এলো, কাজ কত বাকি তার কি খেয়াল আছে? ইন্দুবালা চাটাই গোটান, বালাপোষ ভাঁজ করেন। ধনঞ্জয় সুরসুর করে সরে পড়ে সেখান থেকে। সত্যি কাজের আর শেষ নেই। দুপুরে সব খদ্দের খেয়ে চলে গেলে আনাজ দেখে মিলিয়ে কি কি আনতে হবে আর না হবে তার একটা ফর্দ করার থাকে। রাতের রান্না কি হবে তাও ভাবতে হয়। সেই মতো ধনঞ্জয়কে নানা কিছু বলা থাকে। কি কি ভেজাতে হবে, ছোলা মটর বাদাম হিং কিশমিশ কাজু, কি কুটনো কাটতে হবে, কোন রান্নাটা গ্যাসে হবে আর কোনটা উনুনে, কয়লা আর গ্যাস ঠিক আছে কিনা, মানে যার যেমন দিনের বরাদ্দ
সেটাই আছে কিনা। মাঝপথে ফুরিয়ে যাওয়াটা অলক্ষণে, কাজেই আগে ভাগে সব দেখে রাখা চাই। ইন্দুবালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, এতটুকু এদিক ওদিক হবার জো নেই। যদি কোনোদিন ইন্দুবালার সাথে সারাদিন ঘুরঘুর করা যায়, তার হেসেলে উকি দেওয়া যায়, তাহলে একটা দিনলিপি লেখার ইচ্ছে করবে। এমন যে কেউ করেনি সেটাও বলা যায় না। অনেক কাগজেই ইন্দুবালার ভাতের হোটেলের কথা ছাপা হয়েছে। তার সাথে তার বড় বড় দুটো উনুন, গ্যাস, সেই প্রাচীন শিলনোড়া, মশলা রাখার বাক্স, পেল্লাই সাইজের ভাতের ডেকচি, হাঁড়ি, কড়াই, রান্নার ছবি, খাবারের ছবিও ছাপা হয়েছে। শুধু যদি এটা হতো তাহলে তো কথাই ছিল না। এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই শহরে তার উদাহরণ আছে ঝুরি ঝুরি। কিন্তু যেটা হয়নি সেটা হলো একদল মানুষ, সে বুড়ো থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমেত এত হুজুক একটা ভাতের হোটেলকে নিয়ে খুবই কম হয়েছে। যারা অনেক দূরে থাকে বা অনেক কাছে, যারা কলেজে পড়ে, হোস্টেল বা মেসে থাকে, যারা অফিস করে, ব্যবসা করে, মানে যারাই ইন্দুবালার সংস্পর্শে একবার এসেছে তারা আবার ইন্দুবালাকে যেন দুচোখে হারায়। ফলে এই যুগে চ্যাটাং চ্যাটাং করে কথা বলার ছেলেমেয়েগুলো ফেসবুকে ইন্দুবালা ভাতের হোটেলের একটা কমিউনিটি পর্যন্ত খুলে ফেলেছে। সেখানে যেমন প্রতিদিনের মেনু আপডেট হয়, ঠিক তেমনি রান্নার ছবি থাকে, তার সাথে সেই রান্নার গল্প। এমনকি সেই দিন ইন্দুবালার মেজাজ কতটা উনুনের আঁচের সাথে ওঠানামা করছে সেটাও। কত কত মানুষ যে এই পেজ লাইক করেছে তার ইয়ত্তা নেই। ইন্দুবালার কাছে তাদের ভাত খাওয়ার কথা লিখেছে, গল্প লিখেছে। বাড়ি থেকে অনেক দূরে স্বজন পরিজন ছেড়ে চলে আসা এক অচেনা অজানা শহরে শুধুমাত্র একটা ভাতের হোটেল কিভাবে তাদের বাড়ির কথা, মায়ের কথা, ঠাম্মার কথা মনে করিয়ে দিয়েছে, সেই নিয়ে ভুরি ভুরি লেখা আছে, কমেন্ট আছে, জাকিয়ে চলছে গ্রুপটা। ইন্দুবালা এত কিছু জানেন না, তার ইচ্ছেও করে না এইসব নিয়ে মাতামাতি করতে। হোটেলে অনেক কাজের মধ্যে তিনি অন্য কিছু যেন ভাবতেও পারেন না। তবুও কি ভাবতে হয় না তাকে? হয়। এই ফেসবুকের পেজ হওয়ার পর থেকে নানা রকমের বিপদ নানা দিক থেকে আসতে থাকে। এই যেমন সেদিনকে সবে রোদে পা ছড়িয়ে একটু ঝিমুতে বসেছেন, অমনি সামনের মেসের নতুন মেয়েটা এসে ঝাঁপিয়ে পড়ল। চশমার ভেতর থেকে গোল গোল চোখ করে বলল, তুমি কচুবাটা কেন আর করো না ঠাম্মা? ইন্দুবালা ঝিমোচ্ছিলেন। ঘোর লাগা চোখে বোঝার চেষ্টা করেন কি বলছে মেয়েটা। কোথায় থাকো? খাওয়া হয়েছে? খিদের পেটে কচু খাবে কেন? ধনাকে বলো ভাত গরম করে দেবে, আর অবেলায় ভাত খেতে ইচ্ছে না করলে রুটি করে দেবে। চাও যদি বেগুন পোড়াও খেতে পারো, অল্প করে কুলের তেল দিয়ে মেখেছি, গন্ধ হয়েছে বেশ। মেয়েটা আরও চোখ গোল গোল করে বলে, ধর, তুমি কি সব ভুলে যাও নাকি ঠাম্মা? এই তো খেয়ে গেলাম। রুটি না খেলেও বেগুন পোড়া ছাড়বো তুমি ভাবলে কি করে? খেয়েছি। কি করে যেসব অদ্ভুত জিনিস মাথা থেকে বার করো, বেগুন পোড়ায় কুলের তেল, জাস্ট ফাটাফাটি। ইন্দুবালা হাসেন। বড় বড় বয়ামে কুল জিরানো থাকতো তেল দিয়ে। ঠাম্মার যে কত রকমের আচারের আহ্লাদ ছিল, প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা ফল, তাদের আচার, তার সাথে তেল, সেই তেল আবার রান্নার সাথে মেশানো, সে অনেক ঝক্কি ঝামেলার কাজ। তা কোথায় থাকো তুমি? মেয়েটা হাত তুলে দেখায়, ওই তো রাস্তার ওই দিকের মেসে থাকি। সঞ্চারী। খাতায় যে নাম লিখলাম। ইন্দুবালা এগোন রান্নাঘরের দিকে। বাহ, সুন্দর নাম তো, সঞ্চারী। কে রেখেছিল মা? সঞ্চারী বলে, ধর, মা রাখবে কোথা থেকে, সে তো জন্মের দিনই মারা গেছে। থমকে দাঁড়ান ইন্দুবালা চৌকাঠের কাছে, ঘুরে তাকান মা মরা মেয়েটার দিকে। সঞ্চারী এগিয়ে আসে। বাবা দিয়েছিল নাম, তা বাবা এখন আর নেই। একটা
কঠিন অসুখ হয়েছিল, চলে গেছে। মামা মামির কাছে থাকি, মানে ওরা আমাকে দেখে, লোকাল গার্জেন। এমনিতে আমার কেউ নেই জানো, কিন্তু অনেক অনেক বন্ধু আছে। এখন তো কলেজ, তাই মেসে থাকতে হয়। বক বক করে, সরলতায় ভরা চোখ মেয়েটা। ইন্দুবালা কিছু বলেন না, এগিয়ে যান রান্নাঘরের দিকে আস্তে আস্তে। পেছনে থাকে সঞ্চারী। প্রত্যেক দিন এই হোটেলে যারা খায় তাদের একটা মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা আছে। নিজেরাই খাতায় নাম লেখে, নিজেরাই হিসেব রাখে। ওই দেনা পাওনার হিসেব ইন্দুবালাকে কোনোদিন মেলাতে হয়নি। তার পয়সা মেরে দিয়ে পালানোর লোকের সংখ্যা হাতে গোনাও যাবে না। ইন্দুবালা মনেও রাখেন না। দুমুঠো ভাত খেয়ে যার ইচ্ছে হয় পয়সা দেবে, যার ইচ্ছে না হয় দেবে না। ঠাম্মার কথাগুলো আজও তার কানে বাজে। মহাভারতের সেই কবেকার পুরনো বইটা খুলে গড়গড় করে পড়ে চলত। বনপর্বে যুধিষ্ঠির কি বলেছে জানিস? শোন ইন্দু, সব তো আমাদের ঘরের কথাই লিখে গেছে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মোদ্দা কথায় অপর মানুষের সেবা করা। সেই সেবা কেমন? যেমন ধর যুধিষ্ঠির শুধু বলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। সাধুগণের গৃহে তৃণ, ভূমি, জল ও সন্নিহিত বাক্য, এই চারি দ্রব্যের কোনো কালেই কোনো অপ্রতুল থাকে না। গৃহস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তিকে শয্যা, শ্রান্ত ব্যক্তিকে আসন, তৃষিত ব্যক্তিকে পানীয়, ক্ষুধিত ব্যক্তিকে ভোজন ও অভ্যাসগত ব্যক্তির প্রতি নয়ন। মন ও প্রিয় বচন প্রয়োগ এবং উত্থানপূর্বক আসন প্রদান করিবে। ইহাই সনাতন ধর্ম। মানুষকে সেবা করে আরাম পাওয়া যায়, মনের আরাম। ইন্দুবালা কি সেই জীবে প্রেম করছেন না? কোথায় করছেন? এটা কি জীবে প্রেম? প্রশ্নগুলোর উত্তর খুঁজেন ইন্দুবালা, আর ঠিক তখনই ঘোর কাটে। কি গো ঠাম্মা, কচু বাটা করবে কিনা বলো? সামনে দাঁড়ানো মেয়েটা নাছোড়। ইন্দুবালা রাতের আনাজ মিলিয়ে দেখছিলেন রোদটা আস্তে আস্তে পশ্চিমে ঘুরছে। এবার ছাদের আলসের মাথায় চড়ে একেবারে হারিয়ে যাবে, আর দেখা যাবে না। ওই দিকের বড় জুরিখানায় দেখো তো গোটা বিশেক আলো আছে কিনা। সঞ্চারী গনে ঠিক বাচ্চাদের মতো করে। ইন্দুবালা মশলার বাক্স হাটকান, দেখে নেন সব ঠিক করে। সঞ্চারী এগিয়ে আসে। 20টারও বেশি আলু আছে। ইন্দুবালা বিড়বিড় করেন, তাহলে আনাতে হবে আরো। সর দেখি, ধনাকে বলি। সঞ্চারী হাত ধরে নেয় ইন্দুবালার। বললে না তো কচুবাটা করো না কেন এখন? ইন্দুবালা বটিখানা নিয়ে এসে আলুর শোষা ছাড়াতে বসেন। ওইসব আমি করেছি নাকি কোনোদিন? ওইসব আমি করেছি নাকি কোনোদিন? তোর পড়াশুনো নেই, যা গিয়ে পড়তে বস, আমাকে কাজ করতে দে। সেই মেয়েও ছাড়বার নয়। কচুবাটা করনি মানে? এই দেখো, ফেসবুকে একজন লিখেছে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার হাতের কচুবাটা যে খায়নি সে তো ইন্দুবালা ভাতের হোটেলের কিছুই জানে না। এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? তোরাই বা এইসব লিখতে বলিস কেন? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই যে দেখো, অমলেন্দুবাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান। তিনি লিখেছেন, এখানে থেকে পড়ার সময় 80 রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে। চিনতে পারছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এত কিছু কি মনে থাকে দিদিভাই? কত লোক তো আসে, কত লোক চলে যায়। মেয়েটা শুনবে না, ওসব জানি না কিছু। কচুবাটা খাওয়াতে হবেই। আমি আজই লিখে দিচ্ছি ফেসবুক পেজে, তুমি আবার কচুবাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে? ইন্দুবালা ভাতের হোটেলের নোনা ধরা সিমেন্টের কালো বোর্ডটা যে কবে থেকে ফেসবুকের বোর্ড হয়ে গেছে ইন্দুবালা সেটা জানেন না, জানার কথাও না। এখনকার ফোন ইন্দুবালা ব্যবহার করেন না। তার কাছে আছে সেই কবেকার ল্যান্ডলাইন। সরকারের ফোনের ব্যবসা লাটে উঠলেও ইন্দুবালা সেই ফোনে আজও কাজ চালান। ছেলেরা মেয়েরা ওই ফোনেই মায়ের খবর নেয়।
ইন্দুবালা দুটো কথা বলে শান্তি পান। তবে এই এখনকার ছেলে মেয়েদের ফোন ব্যবহার না করলেও তিনি বুঝতে পারেন এর মাহাত্ম্য কী। ওখানে কিছু লেখা হয়ে গেলেই গোটা বিশ্বের লোক জানতে পারবে, আর ঠিক তখন থেকেই বাড়বে উৎপাত। সেই কবেকার পুরনো ল্যান্ডলাইন ফোনটা আবার বাজতে থাকবে, ক্রিং ক্রিং ক্রিং। বাড়ির সামনে ভিড় হবে, 10 জনের বদলে 100 জন ভাত খেতে চলে আসবে। পাড়ার লোক বিরক্ত হবে গাড়ি রাখার জায়গা পাবে না বলে। ধনঞ্জয় বড় খোকা, ছোট খোকা, খুকি সবাইকে ফোন করবে, নালিশ জানাবে। আর কেউ না আসুক, বড় খোকা এসে বসে থাকবে ঠায়, নজর রাখবে। তাকে নজরে রাখার জন্য তার বাড়ি থেকে বউ ফোন করবে, ছেলে ফোন করবে। সে এক অদ্ভুত পরিস্থিতি। এইসব ভেবেই শীত আসার সন্ধে ইন্দুবালা ঘামতে শুরু করেন। আগে এমন হতো না, কেউ খেতে চাইলেই ইন্দুবালার আনন্দ হতো, এখনো হয়, কিন্তু এত বড় হয়ে যায় ব্যাপারটা, সব কিছু ইন্দুবালা যেন সামলাতে পারেন না। তবুও বাইরে থেকে কিছু বোঝা যায় না বুড়ির। এখনো সাধারণ দিনে ভাতের হোটেলে পাত পড়ে কম করে 300 মানুষের। বুড়ি এই বয়সে উনুনের সামনে এসে যখন কড়াই পেতে দাঁড়ান, সাক্ষাৎ অন্নপূর্ণা মেনে গড় করে অনেকে। কি হলো, কিছু বলছো না যে? সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালার মুখে হাসি ফোটে। কোথা থেকে আমার ঠাম্মার মতো অমন চোখ পেয়েছিস বলতো? আর অমন পাড়াগে বিধবাদের মতো চুল কেটেছিস কেন? সঞ্চারী বলে, ইস, পাড়াগে বিধবাদের মতো লাগছে নাকি? কত টাকা দিয়ে চুল কেটেছি জানো? শুনলে মামা বাড়ি থেকে বের করে দেবে। কেন, খারাপ লাগছে দেখতে? ইন্দুবালা হাসেন। মোটেই না, মিষ্টি লাগছে। মামা না হয় চুল কাটার দাম জানতে পারল না, কিন্তু এই যে দিন নেই রাত নেই মেসের জানলার ধারে দাঁড়িয়ে ফসফস করে সবাই মিলে সিগারেট টানা হয়, সেটার কথা জানে তো? মেয়েটা জিভ বার করে। তুমি কি সব খেয়াল রাখো ঠাম্মা? ইন্দুবালা হাসেন। একদিন সময় করে নিশ্চয়ই কচুবাটা খাওয়াবো দিদিভাই, কিন্তু আজকে ওই সব তোমাদের কি সব পেজে টেজে লিখো না কিছু, কেমন? মেয়েটা বলে, কেন, লিখলে কি হবে? ইন্দুবালা বোঝান, আগে ওই নরম কচুটাকে আমায় পেতে হবে তো। সেই শহর কি আছে, বললেই কেউ ছাইগাদায় হওয়া একটা কচু গাছ অমনি উপড়ে নিয়ে চলে আসবে। আর যে সে কচু হলে তো হবে না, সেই মান কচুর ভেতরে দুধের টইটম্বুর হতে হবে। গাছ দেখলে বুঝতে হবে গর্ভিণী সে। অনেক তরিজুত করে তাকে তুলতে হবে, রান্না করতে হবে, তবেই না অনেক দিন পর তুইও আমাকে মনে রাখবি। তখন হয়তো কোনো বিদেশ বিভূতি থেকে আমার কথা লিখবি। এই ভর সন্ধে নামার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে। আমি কোথাও যাব না ঠাম্মি, কোথাও না। আমি শুধু ওই মেস বাড়িটায় থাকবো আর তোমার রান্না খাবো। ছুটতে চলে যায় সঞ্চারী। অমন ছলছল চোখ করে একদিন ইন্দুবালাও বলেছিল সে কলপতা ছেড়ে কোথাও যাবে না, কোনোদিন না। ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন। ঠাম্মা বলেছিল, মেয়েদের প্রাণ হলো কই মাছের চান, কত কি যে করতে হবে আর দেখতে হবে জীবনে। এই ছোট্ট গ্রামটায় আমার মতো কেন পড়ে থাকবি বলতো? সবে শীত আসা সন্ধে কবেকার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়ে। কার বেশ ধরে এসে তুমি আমার কাছে আজ খেতে চাইছো ঠাম্মা? আমি যে বড্ড বুড়ি হয়ে গেছি, তোমার ইন্দু যে আগের মতো আর নেই গো। চোখ থেকে জল পড়ে। ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ মোছে। একটু পরে দেওয়া যেত না আঁচটা, ধোয়ায় চোখ জ্বলে গেল যে ধনা। লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছলছল চোখে তাকাতো। কি হয়েছে জানতে চাইলে কিছুতেই বলতো না। স্বামীটা যে তার কোথায় পালিয়েছিল কেউ জানে না। অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করত। ইন্দুবালা বুঝত, একজন একা থাকা মানুষই বুঝতে পারে আরেকজনের একার লড়াইয়ের মর্ম। ওরা যেন দুজনে দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকত একে অপরকে। খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না। ইন্দুবালার হোটেল শুরু হবার পর
লক্ষ্মীর কোচরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার। লক্ষ্মী নেবে না কিছুতেই। ইন্দুবালা বলতো, এক মা তার সন্তানদের দিচ্ছে, তুই নিবি না তো? লক্ষ্মী প্রতিদানে ফিরিয়ে দিয়ে যেত অনেক কিছু, মাছ ছাড়াও কচু, মেটে আলু, যেগুলো চট করে বাজারে পাওয়া যেত না। কবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করে চুই ঝাল। ইন্দুবালার সেদিন যেন সারাদিন ঘোরের মধ্যে কাটল। এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে এলো আঁচলে করে। ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে, একটু তুলে রাখলেন, আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে। ভাবলেন, একবার যদি চুই ঝাল গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন, আর সব রান্নায় চুই ঝালের মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন। কিন্তু সেটা আর হয়নি, বাঁচেনি গাছটা। সেও হয়তো বুঝেছিল উদ্বাস্তু হয়ে বাঁচার দায় অনেক। একটা সময় ছিল যখন লক্ষ্মী নানা রকমের খবর রাখত, কার বাড়িতে কচু হয়েছে, কার বাড়িতে লাউ, কে জঙ্গল হয়ে গেছে বলে কুমড়ো শাক ফেলে দিতে চায়, সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসতো লক্ষ্মী। এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয়। ও না থাকলে আজ হোটেল তো হতোই না। এক মাছওয়ালি কেমন যেন ইন্দুবালার মনের সব কথা জেনে যেত, টের পেত ইন্দুবালা কি ভাবছে। তুই কি ঝাড়ফুঁক তুকতাক জানিস লক্ষ্মী? বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি যাওয়ার আগে গল্প করত। ওইসব জানলে সে কোথা থেকে এসে মাছের টুকরো নিয়ে দৌড়ে দৌড়ে ফিরি মা। ইন্দুবালা ভাবেন, তাও ঠিক, তার গল্প লক্ষ্মী জানে, কিন্তু লক্ষ্মীর গল্প তো তার জানা নেই। এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা। এই লক্ষ্মী, তোর বাড়ি কোথায় রে? লক্ষ্মী হাসে। কেন, তুই যাবি? ইন্দুবালা বলেন, হ্যাঁ যাব। তুই আগে বল কোথায় থাকিস? লক্ষ্মী বলে, শোনো তাহলে, এখান থেকে স্টেশন। ইন্দুবালা বলেন, মানে শিয়ালদা? লক্ষ্মী ঘাড় নাড়ে। হ্যাঁ গো, সেখান থেকে ক্যানিং লোকালে চড়ে একেবারে লাস্ট স্টেশনের আগে 3টে স্টেশন, ওখান থেকে আবার রিক্সা ভ্যান। চল, যাবি আজকে? হাসে লক্ষ্মী। ইন্দুবালা বলেন, আজ তো যাব না, তোকেও যেতে দেব না। এত দূর থাকিস তুই? একটু পরেই সন্ধে নামবে, তার উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। থেকে যা লক্ষ্মী, এই শীতের দিনে নাই বা এতটা দূরের পথে বাড়ি গেলি? লক্ষ্মী অবাক হয়ে বলে, হাই রাম, কি বলছিস তুই মা? বাড়ি না গেলে মাছ আনবো কি করে? মাছ না আনলে খাবো কি? তুই হোটেল চালাবি কি করে? লক্ষ্মী সেই শীতের বাদলে বেরিয়ে যায়। অনেক সকালে এসে দরজা হাটকায় লক্ষ্মী। মা, ওই মা, এখনো তুই শুয়ে আছিস? ইন্দুবালা বেরিয়ে দেখেন মাছের সাথে একটা মস্ত মানকচু। তুই এটার কথাই বলেছিলিস না মা? ইন্দুবালা অবাক হয়ে যান। এইটাকে কোথায় পেলি তুই? লক্ষ্মী বলে যায়, সে অনেক বড় গল্প আছে মা, বাজার ফেরতা পথে বলবো। লক্ষ্মী চলে যায়। 2 ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন। সেগুলোকে জলে ভেজান, কুর্নি নিয়ে এসে টুকরোগুলো কুড়তে বসেন। ধনঞ্জয় নেয়ে ধুয়ে এসে ভীষণ চোটপাট করতে শুরু করে। কোনো সহজ রান্না তোমার হেসেলে নেই না? একে কচু, তার উপরে নারকেল, কি হবে শুনি? ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন, কয়লার বস্তার মুখ ঢেকেছিলি কাল রাতে, সব তো জলে চিপসে হয়ে গেছে, রান্না হবে কি দিয়ে? লক্ষ্মী কচু না আনলে লোকগুলো ফিরে যেত, অনাসৃষ্টি হতো। এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গে, দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কিনা। ধনঞ্জয় কথা বাড়ায় না, নিজে ভুল করেছে, কয়লার বস্তা ঢাকেনি, ভিজে গেছে সব। মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায় ধনঞ্জয়। ইন্দুবালা কর্ণিতে কচু আর নারকেল করেন। সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলটায় বাটতে থাকেন। চারপাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে। অনেকদিন পর খুলনার কোলাপোতা যেন হাতছানি দেয় তাকে। ইন্দুবালাকে ডাকে বসপুকুরের পাশে বাঁশঝাড় পেরিয়ে কচু বন।
শীতের অবেলার বৃষ্টি। মাথায় দুটো বড় কচু পাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায়। গা হাত পা চুলকোয়, মা বকে। ঠাম্মার কাদো কাদো মুখটা আজও কেমন যেন মনে পড়ে যায় ইন্দুবালার। জ্বরের পরে স্বাদহীন মুখে খেতে চেয়েছিলেন কচু বাটা, মাকে বলেননি। জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না। ইন্দুবালাকে ডেকে বলেছিলেন, নিয়ে আসবি নাকি ইন্দু, বসেদের বাগান থেকে একটা কচু তুলে? ইন্দু না বলতে পারেনি। ভূতের ভয় ছিল তার, তাই ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে। কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো বানকচু? সেসব তো অনেক দিন আগেই ঠাম্মা নিজে হাতে করে শিখিয়েছে। চারপাশ থেকে ছড়ার মতো পাতা যার বেরিয়েছে, ফুলের মতো হয়েছে গাছ, সে জানবি গর্ভবতী। মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে, তার মধ্যে টইটুম্বুর দুধ। গোড়ায় ঢেউ পিঁপড়েগুলোকে দেখেছিস? লোভীর মতো কেমন ঘুরে বেড়াচ্ছে। ঠাম্মা বড় শাবল নিয়ে এসেছিলেন। ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল শাবল। উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি। গর্ত যত গভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে, যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার। একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করা হলো। গায়ে শক্তি ছিল বুড়ির, সেই কচু বেটে বেটে গা শুদ্ধ লোক খেল। আর আজ ঠাম্মার জ্বর, তাকে মা একটু কচু বেটে দিতে পারছে না। ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা চুলকোচ্ছে। কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা। চুলকোতে চুলকোতে ফুলে গেছে হাতের ওপর দিকটা। তার সাথে মা গা মাথায় করছে চিল চিৎকার করে। বুড়ির মরার সময় এলো, নোলা গেল না। ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে, পিঁড়ি পেতে বসে, কচু কেটে কুড়ে বাটতে বসে। কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল। অনেক দিন পর দুপুরবেলা ধোয়া ওঠা ভাতে কচু বাটা খেতে বসে ঠাম্মার চোখে জল। সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের বুঝতে পারে না ইন্দুবালা। খাওয়া হয়ে গেলে এক পরিতৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরেন ইন্দুবালাকে। তার হাত দুটো বুকের কাছে নিয়ে কী সব বিড়বিড় করে বলেন, আশীর্বাদ করেন। ঠাম্মা কি জানতো একদিন এই ইন্দুবালাকে এই হাত দুটোই বাঁচিয়ে দেবে? তারই কি ডাল সাতলানোর প্রস্তুতি সেরে রেখেছিল ঠাম্মা? বিকেলের দিকে চাদর গায়ে দিয়ে ইন্দুবালাকে বেরোতে দেখে পথ আটকায় ধনঞ্জয়। চললে কোথায় শুনি? ইন্দুবালা বলেন, হেতালের মাকে একটু বলে আসি, যদি একটু কচি কচু পায়। ধনঞ্জয় রেগে যায়। সেটা কাল সকালে বললেও হবে, এক্ষুনি সন্ধে নামবে। রাতে ভালো দেখতে পাও না? আমি হোটেল ছেড়ে বেরোতে পারবো না। একা কি করে যাবে শুনি? ইন্দুবালা ধনঞ্জয়ের নাক ফোলানো দেখে হাসেন। জানিস না আমার যে একজোড়া বেড়ালের চোখ আছে, রাতেও দেখতে পাই ভালো। ধনঞ্জয় বিরক্ত হয়। কচুবাটা করতেই হবে? যে যা বলবে তোমাকে তাই করতে হবে? না বলতে পারো না তুমি, তাই না? ইন্দুবালা বলে, ওমা, সে কি কথা! মেয়েটা মুখ ফুটে একটু কচু বাটা খেতে চেয়েছে, না বলবো কি করে? ধনঞ্জয় চিৎকার করে, তুমি কিন্তু বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এই বাড়িতে কচু বাটা হবে না। কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা। সন্ধে নামছে, সবে শীত আসা শহরে। ছেনমিত্তির লেনে যে কটা পুরনো বাড়ি রয়ে গেছে, যেগুলো এখনো ফ্ল্যাট হয়ে যায়নি, সেগুলোর জানলা বন্ধ। অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কিনা, কিংবা প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা। মাঝে মাঝে কাপড় জামা জানলা কিংবা বারান্দায় ঝুললে বোঝা যায় ওখানে কেউ বাস করে। ইন্দুবালার এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয়। কবেকার লক্ষ্মীর কথা মনে পড়ে যায়। সারাক্ষণ চারপাশে যাদের সাথে কথা বলেন, তাদের মধ্যে যে লক্ষ্মী নেই সেটাই ভাবতে পারেন না তিনি, চান না। কেন তিনি এতদিন বেঁচে আছেন, এই ভাবনা মাথায় চাগাড় দেবার আগেই হনহন করে হাঁটতে থাকেন ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ি ঘরের দিকে। বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে, কই মা, দাও দেখি ভাত খাই তোমার কচু বাটা দিয়ে।
শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী। ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন। লক্ষ্মীর বারণ করা সত্ত্বেও গরম জল করে দেন স্নানের জন্য। আসন পেতে গরম ভাত বেড়ে দেন লক্ষ্মীকে। কচুবাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তোলে। এটা কি করেছিস মা? অবাক হয়ে তাকায় ইন্দুবালার দিকে। ভালো লাগেনি তোর? ভয়ে ভয়ে জানতে চান ইন্দুবালা। লক্ষ্মী বলে, ভালো মানে বহুত ভালো। শুধু কচুবাটা দিয়ে সব ভাতটা খেয়ে নেয় লক্ষ্মী। কতদিন পরে তাকে এইভাবে বসে কেউ খাওয়ালো। কতদিন পর? বয়স যখন 12 কি 14, শাদী হয়ে গিয়েছিল তার। ইন্দুবালা অবাক হন। এত ছোটবেলায়? লক্ষ্মী বলে, তা নয় তো কি, বাপ তো মেয়েকে বিদায় দিতে পারলে বাঁচে। গ্রামে তো আর আমার বয়সী আর একটা মেয়েও ছিল না। তারপর বাবা 4টে বই সওদা করে টাকা দেয় আমার মরদকে, তখন রাজি হয় সে। তোমার কত সওদা হয়েছিল মা? ইন্দুবালা হাসেন। সবটা তো আর বাবা বলেনি, তবে গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল মা। সেই গয়নার আজ একটাও নেই। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাত দিয়েই সব খরচ হয়ে গেছে অনেক দিন আগে। লক্ষ্মীরও কোনো গয়না নেই। মন খারাপ করে বসে থাকে দুজনে। গয়নার জন্য কি শুধু? মোটেই না। কবে তুই শেষ তোর গ্রামে গেছিস লক্ষ্মী? লক্ষ্মী বলে, তাও বছর 10 আগে। বাবা মা কলেরায় মারা গেল। তারপর কমলা নদীতে বান এলো, সব বাসিয়ে নিয়ে চলে গেল। সব কুছ। আমাদের গাঁওটা আছে জানি, কিন্তু আর কার কাছে যাব মা? লক্ষ্মীর গল্পে ইন্দুবালাও যেন কেমন খুঁজে পান নিজেকে। বিয়ের পরে একবারও যাওয়া হয়নি নিজের বাড়ি। কার কাছে যেতেন? কেউ ছিল না সেই পোড়া ভিটে। সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি। পরের দিন বন্ধ। অনেক করে বলেছিলেন, থেকে জানা লক্ষ্মী, সারা রাত দুজনে গল্প করব। সত্যি করেও ছিলেন তাই। কত কত যে গল্প দুজন দুজনের জন্য তুলে রেখেছিলেন তার হিসেব ওই জাবদা খাতাও জানত না। তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজার কাহিনী শুনিস না মা, তাজ্জব বনে যাবি। ইন্দুবালা অত শত হিন্দি জানেন না। লক্ষ্মীর সাথে থেকে একটু একটু করে কয়েকটা শব্দ বোঝে। গাঁও কি দরওয়াজা, সে আবার কি রে? শুনে লক্ষ্মী জিভ কেটেছিল লম্বা করে। হাই রাম, তুই গাঁও কি দরওয়াজা জানিস না মা? তাহলে শোন। গাঁয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকা, সেখানে এসে বসে তোর গাঁও থেকে আসা মেহমান। রামদুলার ওখানে বসেই ভজন করে। বরাতির থাকা হুয়া মেহমান ওখানেই রাতে নিন্দে যায়। ছররা সিং ওখানেই রাতে ছাগলগুলোকে বেঁধে রাখে। আরও কত কি যে হয়। ওখানেই তো আমাদের মুখিয়া তার মেয়ে শাদিতে 10 গাঁয়ের লোককে বৈঠকর খিলালো। ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা, মনে হতো আমার গাঁও চলে এসেছি। আর যাবার সময় মনে হতো, এই যে ছেড়ে যাচ্ছি, আবার কখন ফিরতে পারবো। মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইন্দুবালা হালকা করে দেন। আরে, আমাদের জলসত্রের মতো। বিশালক্ষীর তলায় ছিল তো। দূরের অচেনা অজানা পথিক তেষ্টার জল পেয়ে বিশ্রাম করত। বৈষ্ণবী ওখানেই সিধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত। গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওখানেই। দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ইন্দুবালা দেখেন লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে। আটার বড় বড় গোল গোল লেচি বানিয়েছে। তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে। দিশি টমেটো সেদ্ধ করছে। তার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা চাটনি করেছে। তোকে আমার কমলা গাঁয়ের একটা খানা খাওয়াবো মা। ইন্দুবালা চেখে দেখেছেন অন্যরকম স্বাদ তার। শুকনো পিঠে যদি এইভাবে করা যেত। ছাতুর বদলে নারকেলের পুর। কি বলে রে এই খাবারটাকে লক্ষ্মী? লক্ষ্মী জানতে চায়। আগে বলো, ভালো লাগছে কি? আমার মরদ একসাথে কত খেয়ে নিত। বাচ্চারা আমার এই লেট্টি খাওয়ার জন্য বসে থাকে মা। আর চাটনি পছন্দ হয়নি?
খুব ভালো লেগেছে ইন্দুবালার। লক্ষ্মী, আমি তোর এই কমলা গাঁয়ের চাটনিটা নিয়ে নিলাম রে। লেট্টি তো আর তোর মতো বানাতে পারবো না, চাটনিটা চেষ্টা করে দেখতে পারি। সেদিন বিকেলে বাস ট্রেন চলার পথে লক্ষ্মী চলে গিয়েছিল, কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে, তার পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলা কমলা নদীকে, নদীর ধারে ছট পুজো, হোলিকে। আজ যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে। ধনঞ্জয়কে সঙ্গে আনতে পারলে ভালো হতো। রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয়নি ইন্দুবালার। যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড ঘটবে, ঠিক যেমন হয়েছিল লক্ষ্মীর। বুঝতে পারেনি ট্রেন আসছে, মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি, তারা ছিল বাজারে আসার। সেদিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিলেন কচুবাটা খেতে আসবেন। লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ, কাঁধের বস্তার বোসকায় ছিল বড় কচু, দেশি ছোট টমেটো, খুব ঝাল লঙ্কা, ধনেপাতা। অনেক ভোরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই। পার হতে পারেনি লাইন। ছিটকে পড়েছিল মাছের ঝুড়ি, কাঁধের বস্তা। দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল ওই হাসি খুশি মুখটা। অনেক বেলায় খবরটা এসেছিল। ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজন নিয়ে হিমশিম খাচ্ছেন। ভেবেছিলেন লক্ষ্মী আসেনি, হয়তো শরীর খারাপ করেছে, কিন্তু মনে মনে দুশ্চিন্তা করেছেন এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না। সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আরও রান্নার পদের লিস্ট বাড়িয়ে নিয়েছেন। ততক্ষণে কচুবাটার জায়গায় ততক্ষণে ঢুকে পড়েছে ছ্যাঁচড়া। সবাই গরম গরম ভাত দিয়ে খাবে। ঠিক সেই সময়ে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ঢুকল দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসত, তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ছিল তত ভাব। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাক করে উঠেছিল বুক। কি হয়েছে রে দয়ারাম? দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায়, মাথায় হাত দিয়ে। চুপ করে শুনেছিলেন ইন্দুবালা। নিজের মনের ভেতরের তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি। তিনি সবসময় ভেবে এসেছেন এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হল লক্ষ্মী। তার সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনোদিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতে পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে নিজে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিজে গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে যাওয়া সেই কোন বিহারের কমলা গ্রামের মেয়েটিকে, যার বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি হাসি মুখ নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া সেলাই। বসে পড়েছিলেন ইন্দুবালা মর্গের মেঝেতেই। মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত লক্ষ্মীর। এমন তো কথা ছিল না রে, উনুন ধরিয়ে বসেছিলাম তোর জন্যে, তুই এলি না, কথা রাখলি না। এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার। ভেপসে ওঠা মর্গটাও যেন শোকের সজীবতা পায়। লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়ে যায়নি ইন্দুবালার। পুলিশের কাছে যে ফর্ম থাকে অশনাক্ত বডির শনাক্তকরণের, সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাকেই। বাজারের একগাদা গরিব গুরব লোকের সাথে ভদ্রঘরের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাক হয়েছিল বটে, তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি। লক্ষ্মী যে তার আত্মীয় হয় পুলিশের কাছে বলেছিলেন ইন্দুবালা। ঠিক কি ধরনের আত্মীয় যদি একটু বলেন দিদি, জানতে চেয়েছিল লোকাল থানার ওসি। ইন্দুবালা বলেছিলেন বোন। ঘুরিয়ে জানতে চেয়েছিল ওসি, একজন বিহারি বাঙালির বোন? ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন, কেন হতে পারে না? আমার আপনার রক্তের হিসেব কার কাছে লেখা আছে স্যার? রক্তের আত্মীয়তা কি সব? ওসি কথা এগোয়নি। এমনিতে বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছে।
ফর্মে সই করে ছেড়ে দিয়েছিল। বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আছে কচুটা, ঝুড়িটা। আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসা হয়েছে। কাউকে কিছু না বলে কচুটা আর ঝুড়িটা নিয়ে এসেছিলেন ইন্দুবালা, যিনি কোনো দিন তার স্বামীর একটা ছবি বাড়িতে রাখেননি। তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি। দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা, লক্ষ্মীর অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ, সব কিছু। এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময়ে 10,000 টাকা, মায়ের জায়গায় ব্যবসা শুরু করার জন্য। বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার। খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশ ফাঁকা হয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়ার পরও ঠিক তাই মনে হয়েছিল। কিচ্ছু খাননি সেদিন সারাদিন। পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন। সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত, কচু বাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি। পরে সেটা নাম বদল করে লিখেছিলেন লক্ষ্মী চাটনি। চাটনি হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর সুবাস। প্রথম ভাত নামার পরেই শালপাতার থালায় তুলে নিয়েছিলেন সেদিন ইন্দুবালা। কচুবাটা আর চাটনি পাশে দিয়ে বাগানের নারকেল গাছটার তলায় রেখে এসেছিলেন। মাটির গ্লাসে ছিল জল। গড় হয়ে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতো ভাত খেয়ে যেতে। আর পেছনে ফিরে তাকাননি। বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন, আজকের পর থেকে কচুবাটা রান্নাটা বন্ধ তার হোটেলে। তাহলে এখন হঠাৎ এই অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন আবার সেই রান্না করতে? কে জানে কার মধ্যে দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে ফিরে আসে। সেদিনে বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল, মা, শালপাতার থালা পরিষ্কার, একটা বাতও নেই। শুধু কি তাই, জলটা পর্যন্ত কে গেছে গো? ইন্দুবালা ধমকেছিলেন ধনঞ্জয়কে। ওইভাবে বলতে নেই ধনা, মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যান। এখনো কাঁচা মাছ আসলে প্রথমে ওই লক্ষ্মীর ঝুড়িতেই রাখা হয় সব। তারপর সেখান থেকে সব ধুতে যায়, ভাজতে যায়। কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন। সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল, কাজেই ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর পর নতুন কচুর জন্য বাজারে হেতালের মাকে বলে রাখতে হলো। সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরও কোন অজগায়ের থেকে কচু এনে দিলে ইন্দুবালা পরপর কয়েকদিন কচু বাটা করলেন। ঝামেলা হলো বিস্তর। চারপাশের লোকজন তো এলোই। কৃষ্ণনগর থেকে এলেন সেই অধ্যাপক অমলেন্দু। সঞ্চারী পরিচয় করিয়ে দিল। কাঁচা পাকা দাড়ি, চোখে ভারী পাওয়ারের চশমা। চিনতে পারছেন না আমাকে দিদি? যখন পায়ে হাত দিয়ে প্রণাম করল তখনও বুঝতে পারেননি ইন্দুবালা। চশমা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি। এমন জ্বর বাঁধিয়েছিল ছেলেটা, নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন ইন্দুবালা। তোর মনে আছে লক্ষ্মীকে ঝন্টু? ওই যে ঝুরি করে মাছ দিয়ে যেত আমাকে। ঝন্টু মনে করার চেষ্টা করে, পারে না। ধনঞ্জয় খ্যাচ খ্যাচ করে, কচুর ডাই পড়ে আছে, সেগুলো কখন কোটা হবে বাটা হবে কে জানে। ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সরভাজা বার করে দেয়। ইন্দুবালা সবাইকে বসতে বলেন। কচি কচুকে ভালো করে ধুয়ে কুড়ে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে উপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল। গরম ভাতে সেই কচুবাটা নিমেষে শেষ হয়। সবাই হাপুস হুপুস করে শব্দ তোলে। কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটেপুটে খায়। অনেকদিন পরে পরন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটুও অবাক হন না। শুধু বিড়বিড় করে বলেন, তোকে আজ আর কেউ মনে রাখেন রে লক্ষ্মী। লক্ষ্মী হাসে, কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে। কি বলতে চাইছে লক্ষ্মী ইন্দুবালাকে? বিদায়বেলার আমন্ত্রণ? ইন্দুবালার কেমন যেন শীত করে। তড়িঘড়ি দোতলায় ওঠেন। ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে
কিচ্ছুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আচার কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন। পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত সংখ্যাহীন মুখে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।